আচ্ছা, আপনি কি চান না যে আপনার মানিব্যাগে সবসময় কিছু না কিছু টাকা থাকুক, অর্থাৎ বাড়িতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সেভিংসে, যে কোনো জায়গায় একেবারে শূন্য পকেট? এটা নিশ্চয়ই আমরা কেউই চাই না। ইনকাম করা অবশ্যই কঠিন, আমি বলছি না যে ইনকাম করাটা খুব সহজ কাজ, কিন্তু তার চেয়েও কঠিন কাজ হচ্ছে তাকে ধরে রাখা। লক্ষ্মীর আর এক নাম চঞ্চলা। অর্থাৎ আপনি যতটা কষ্ট করে ইনকাম করছেন তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট করলে তবেই আপনি টাকাকে ধরে রাখতে পারবেন। আজকে দিনমজুর থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইনকাম করে, সবাই সংসার চালায়, এবং একটা প্রবাদ বচন আছে, আমরা যেটা খরচ করি সেটা আমাদের টোটাল ইনকামের টাকা, অর্থাৎ ইনকামের থেকে বেশি কখনো কখনো খরচ করে ফেলি ইএমআইয়ের দ্বারা, ইত্যাদি 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 দ্বারা। আজকে এমন 5টি কৌশল নিয়ে আলোচনা করব যা শত বছর ধরে, কয়েকশো বছর ধরে জাপানিরা মেনে চলছেন, এবং তার কারণে তারা আর্থিক চিন্তামুক্ত জীবন যাপন করতে পারেন। ইনকামের পাশাপাশি সঞ্চয়টাকে সুন্দর কৌশলে তারা মেনে নিতে পারেন এবং চলেন আর কি, মানেন। 5টি পদ্ধতি যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, আমি আপনাকে বলছি আর্থিক চিন্তামুক্ত জীবন অবশ্যই পাবেন। এবং আপনার ইনকাম যাই হোক না কেন, যত কমই হোক না কেন, কখনোই পকেটে একদম ছুঁচোর ডন থাকবে না। কখনোই ফাঁকা মাঠে আপনি ঘুরে বেড়াবেন না, ফাঁকা হাটে ফাঁকা হাতে খালি ব্যাগে বাড়ি ফিরতে হবে না। নাম্বার 1, কাকেইব পদ্ধতি। জাপানি শব্দগুলো একটু উল্টো পাল্টা মনে হচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, সেখানে 1849 সালে জাপানের প্রথম নারী সাংবাদিক হানি মোটোকো, তিনি একটা কথা সুন্দরভাবে লিখেছিলেন এবং বলেছিলেন। সেটা হচ্ছে যে আপনি আপনার কাছে একটা ডায়েরি রাখুন এবং সেই ডায়েরিতে আপনার ইনকাম কত, আপনি কত টাকা সঞ্চয় করতে চান, কোন কোন পারপাসে আপনি খরচ করতে চান, আপনার উদ্দেশ্যটা কি, লিখুন। মানে এই যে লেখাটা, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, শুধুমাত্র একটা কনসাসনেস যে আপনি ডায়েরি মেনটেন করছেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে, তিনি সেই ডায়েরির মধ্যে নিত্যদিনের খরচ, মানে আমরা যে খরচগুলো করি, হাত খরচ থেকে শুরু করে সংসার খরচ পর্যন্ত, প্রত্যেকটা লিপিবদ্ধ করুন। কোনোটা অ্যাভয়েড করবেন না, লিখিতভাবে, কিন্তু কোনো রকম সফটওয়্যার ব্যবহার করে বা ইত্যাদি ব্যবহার করে না। ডায়েরি পেন, মানে এতে কি হয়, মস্তিষ্ক প্রত্যক্ষভাবে খাতার সঙ্গে জড়িত হয়, আপনার চিন্তাভাবনাটাকে সুন্দরভাবে গঠন করতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে কাকেইব পদ্ধতি, যেটা জাপানিরা মেনে চলেন এবং আপনাকেও মেনে চলতে হবে। দ্বিতীয় পদ্ধতি ইয়েন চ্যালেঞ্জ। এটা কি? আমাদের এখানে যেমন 50 টাকার কয়েন, 100 টাকার কয়েন মাঝে মাঝে আমরা পাই, 20 টাকার কয়েন পাই, এরকম সেখানে 500 ইয়েনের একটা মানে কয়েন পাই তারা, কখনো কখনো হয়তো লেনদেন করতে গিয়ে পেয়ে গেল। সেই টাকাটা তারা কখনো খরচ করে না, তারা সেটাকে একটা মাটির ভাঁড়ে বা একটা জারের মধ্যে জমে রাখে। আমাদের বাপ ঠাকুরদারাও সেটা করতেন, ছোটোবেলায় আমরাও করেছি। বোকা ভাঁড় যেটাকে বলে, মাটির ভাঁড়, সেখানে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন আমরা ভরে রাখতাম। এই পদ্ধতি যে ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা ব্যবহার করে না তা নয়, ব্যবহার করে, কিন্তু জানে না পদ্ধতিটা। আমরা এখন যেটা করতে পারি, 100 টাকা বা 200 টাকার কিছু নোট, নতুন কিছু পেলে সেটাকে ভাঁড়ের মধ্যে ভরে দিন আপনি। 1 বছরের পরে যখন সেটাকে আপনি ভাঙবেন, দেখবেন মোটা অঙ্কের টাকা একটা সঞ্চয় হয়েছে। জাপানিরা এই পদ্ধতি কিন্তু ছোটোবেলা থেকে মেনটেন করে এবং সেই কারণেই তারা সঞ্চয়ের প্রতি একটা আগ্রহ প্রকাশ করে। নাম্বার 3, মোত্তাইনাই পদ্ধতি। এটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, কিন্তু যেটা আমরা অনেক সময় ব্যবহার করি না, বলে কি চাল, আমরা সেই কারণে ওএলএক্সে বিভিন্ন রকম যে আসবাবপত্রগুলো আছে বিক্রি করে দেয়। কিন্তু তারা কী করে জানেন? তাদের ব্যবহৃত জিনিসপত্র যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটার জন্য তারা কিন্তু অনুশোচনা করে, আর সেই কারণেই আসবাবপত্র যেগুলো তারা ব্যবহার করে সেগুলোকে রিপেয়ারিং করে ব্যবহার করার চেষ্টা করে, যতদিন পর্যন্ত না সে একেবারে নষ্ট হচ্ছে। তাকে রং করা, তাকে আবার মিস্ত্রি লাগিয়ে নতুন রূপ দেওয়া, এইভাবে তারা একটা প্রোডাক্টকে দীর্ঘদিন ধরে ইউজ করে, যেটা মোত্তাইনা পদ্ধতি নামে পরিচিত, যেটা আমরা আমাদের এখানে করতে চাই না। আপনি যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু ভালো অঙ্কের টাকা বাঁচাতে পারবেন। 4 নম্বর নিয়ম ওসোজিন। ওসোজিন কি? তারা মাঝে মাঝেই সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন ঘর পরিষ্কার করে। এখন আপনি আমাকে বলবেন, ঘর পরিষ্কার করার সঙ্গে টাকা সঞ্চয়ের সম্পর্কে কি দাদা? না, এই জন্যই বলেছি 5টা কৌশল, 5টা কৌশলকেই আপনাকে মনোযোগের সঙ্গে শুনতে হবে ভাই, কারণ এগুলো কোনোটাই বাদ দিন নয়। আপনি যখন আপনার ঘরটা পরিষ্কার করবেন তখন দেখবেন অব্যবহৃত কিছু জিনিস আপনি কিনে বাড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছেন, যেগুলো আপনার কেনার দরকার ছিল না, যেগুলো ওয়েস্টেজ হিসেবে আপনার বাড়িতে পড়ে আছে কিন্তু টাকা দিয়ে কিনেছেন। তাহলে আপনি বুঝতে পারলেন ঘর পরিষ্কার করতে গিয়ে যে আপনি কোন কোন টাকাটা অপচয় করছেন। আগামী দিনে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি আর কিনবেন না।
যদি সত্যিকারের আপনি টাকা সঞ্চয় করতে চান। সঞ্চয় করা কৃপণতা নয়, কিন্তু এটা কখনো ভাববেন না যে কঞ্জুসি করা সেটা সঞ্চয় করা, তা কিন্তু বলছি না আমি। অপ্রয়োজনীয় যে জিনিসটাকে আপনি ওয়েস্টেজ হিসেবে বাড়ির মধ্যে এক কোনায় ফেলে রেখেছেন, সেটার প্রয়োজন ছিল না। ঘর পরিষ্কার করার আরও একটা মন হচ্ছে, মনটা পরিষ্কার থাকে, শান্তিপূর্ণভাবে বাড়ির মধ্যে আপনি চিন্তা করতে পারবেন। 5 নম্বর নিয়ম, হারু ইচিবান। এটাও কি মানে প্রত্যেকটা জাপানি শব্দ তো কেমন ধরনের। আসলে সিজনাল ফ্রুটসের ব্যবহার করা। আমরা অসময়ে মানে যে সময়ে আপনি নিশ্চয়ই জানেন সিজনাল ফল তারপরে সবজি এগুলো যখন রাস্তায় ঢেলে বিক্রি হচ্ছে সস্তায়, সেটা সিজনাল। আর ঝাঁ চকচকে করে মুছে টুছে যখন সাজিয়ে বিক্রি করছে তখন কিন্তু সেটা সিজনাল নয়। তাহলে আমরা কি করছি, যখন কাঁঠাল পাওয়া যায় না, এঁচড় পাওয়া যায় না, তখন এঁচড় কিনছি। আর যখন এঁচড় সস্তা তখন পটল কিনছি। পটলের সময় বাঁধাকপি ফুলকপি কিনছি, ফুলকপির সময় পটল কিনছি। মানে একেবারে উল্টোটা। যখন যেটা সিজনাল সেটা কিন্তু অফ সিজনাল সবজি আমরা কিনে খাচ্ছি দাম বেশি দিয়ে। ফলের ক্ষেত্রেও তাই, যখন ফল আঙুর রাস্তায় বিক্রি হচ্ছে, যখন লেবু বিক্রি হচ্ছে খাচ্ছি না, আবার অফ সময় গিয়ে খাচ্ছি। আপেলের সময় আপেল খাচ্ছি না। যখন যেটার সিজন, সেই সিজনাল সবজি সিজনাল ফল আপনি কিনুন, খান। তাতে উপকারও আছে, কিন্তু ক্ষতি না। স্বাস্থ্যের পক্ষে সেটা উপকার। তার সঙ্গে সঙ্গে আপনি অন্তত 20 থেকে 30% টাকা বাঁচাতে পারবেন শুধুমাত্র এই মার্কেটিং করে, যেটা জাপানিরা মেনে চলে। এই যে 5টা পদ্ধতি আপনাকে আমি বললাম, এই পদ্ধতি 5টির মধ্যে কোন পদ্ধতি আপনার প্রিয় বলে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি চাই আপনারা প্রত্যেকেই এই পদ্ধতিগুলো মেনে চলুন। খুব কঠিন নয়, খুব সহজ পদ্ধতি মনে হলেও এই যদি নিয়মগুলো আপনি একটা বছর আপনি শুধু নিজেকে টাইম দিয়ে এই নিয়মগুলো মেনে চলে দেখুন যে কতটা সাশ্রয় করতে পারছেন। আবারও বলছি, কঞ্জুসি নয়, কিন্তু টাকার সঠিক ব্যবহার করা। আপনি যদি টাকাকে ভালো না বাসেন তাহলে টাকা আপনাকে ছেড়ে চলে যাবে। আরে এখানে খবার কোনো জায়গা নেই। টাকা প্রেমিকার চেয়েও শক্ত, টাকা স্ত্রীর চেয়েও শক্ত, বাবা মায়ের চেয়েও শক্ত, সন্ততির চেয়েও শক্ত। তাকে বেশি আরও ভালোবাসতে হয়, ধরে রাখতে হয়। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এই ধরনের আলোচনা শোনার জন্য, এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।